রুদ্রর কথার মানেটা ইমা ধরতে পারেনি, তাই সে কোনো রিয়েকশন না দিয়েই হাতের ব্যাগগুলো বিছানার একপাশে রেখে দেয়। তারপর ওড়না মাথায় সুন্দর করে পেঁচিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাকে তো কফি বানিয়ে আনতে বলল। সোজা গিয়ে রান্নাঘরে কফি বানাতে বসায়, কিন্তু তাদের গ্রামে বাড়িতে কেউ কফি খেত না, কখনো হয়তো দোকানে পাওয়া যেত, তাই ইমা কফি বানাতে পারে না। কিন্তু তাকে যেহেতু বানাতে বলেছে, তাই সে প্রশ্ন ছাড়াই চলে এসেছে। রান্নাঘরের তাকের উপর খুঁজে চায়ের বক্সের পাশে কফির বক্সটাও দেখতে পায়। সেখান থেকেই নিয়ে চায়ের মতোই সে কফিটাও বানিয়ে নেয়। তারপর কফি নিয়ে রুদ্রর রুমে যাওয়ার সময় হঠাৎ শামিনা বেগম ডাকেন তাকে। এই মেহু, এদিকে আয়মা, একটু মাথাটা টিপে দে তো। বাহির থেকে এসেই মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেল। শামিনা বেগমের কথায় ইমা বোঝে তার পরনে এখনও মেহেরের ড্রেস দেখে উনি তাকে মেহের মনে করেছে, কিন্তু ওনাকে দেখে বোঝাই যাচ্ছে সত্যিই খারাপ লাগছে ওনার। ইমা কি করবে বুঝতে পারছে না। তার হাতে তো রুদ্রর জন্য বানানো কফিটা, এটাও তো দিয়ে আসতে হবে। কিছুক্ষণ দোনামোনা করে দাঁড়িয়ে থাকতেই হঠাৎ সামনে রুমানাকে আসতে দেখে। ইশারায় কাছে ডেকে ফিসফিসিয়ে বলে, আপা, একটু ওনাকে এটা দিয়ে আইতে পারবা, আমারে উনি ডাকতাছে। বলেই শামিনা বেগমের দিকে ইশারা করে। রুমানা বুঝতে পেরে একটু হাসি দিয়ে কফিটা রুদ্রর জন্য নিয়ে যায়, আর ইমা ধীরে ধীরে এসে শামিনা বেগমের পেছনে বাড়ায়। তিনি ড্রয়িং রুমেই সোফায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বসেছিলেন। ইমাকে পেছন থেকে দেখেছে বলে বুঝতে পারেননি। ইমা চুপচাপ এসে ভয়ে ভয়ে শাশুড়ির কপালে হাত দিয়ে হালকা করে টিপে দিতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎই তিনি বলেন, কিরে মেহু, এত সুন্দর করে কপালে টিপে দেওয়া শিখলি কোথায়? একদিনেই এত পরিবর্তন। ইমা কিছু বলবে কিনা বুঝতে পারছে না। যদি তার কণ্ঠ শুনে তাকে দেখে রাগারাগি করে, ইমা চুপ করেই থাকে। শামিনা বেগম অবাক হন মেয়েকে চুপচাপ দেখে। কিছু একটা সন্দেহ হতেই চোখ খুলে পেছনে তাকিয়ে মেহেরের জায়গায় ইমাকে দেখতে পায়। ইমা ভয় পেয়ে পিছিয়ে যায়, মাথা নিচু করে বলে, আমি দুঃখিত, ওটা আমি ছিলাম, মেহু ওর রুমে, আপনি কষ্ট পাচ্ছিলেন তাই। শামিনা বেগম একটু বড় করে শ্বাস নিয়ে আবারও চোখ বন্ধ করে সোফায় মাথা হেলিয়ে দেন। ইমা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তাকেই তিনি এবার ধমক দিয়ে বলেন, দাঁড়িয়ে আছো কেন? এবার কি অনুরোধ করে বলতে হবে মাথা টিপে দেওয়ার জন্য? ইমা চমকে ওঠে, এসে ওনার মাথা আলতোভাবে টিপে দিতে থাকে। বাড়িতে চাচি কিংবা আগের শাশুড়ির সব সেবা তো ওকে নিজেকেই করতে হয়েছে, সেখান থেকেই হয়তো মাথা টিপে দেওয়ার মতো সেবাটাও শিখে গিয়েছে। রুমানা কফি নিয়ে রুদ্রর রুমের দরজায় নক করে। রুদ্র অনুমতি দিলে সে কফি নিয়ে রুমে ঢোকে। ল্যাপটপ থেকে চোখ তুলে তাকিয়ে রুমানাকে বলে, তুমি এখানে কেন? ওই মেয়ে ইমা কোথায়? ইমা আপা ম্যাডামের কাছে গেছে, ম্যাডামের মাথায় ব্যথা করতেছে, আপা আমারে বলল আপনারে কফিটা দিতে। রুদ্র কিছু একটা ভেবে বলে, ঠিক আছে, কফিটা রেখে তুমি যাও। রুমানা মাথা নেড়ে কফিটা সাইডে রেখে রুম থেকে বেরিয়ে যায়। রুদ্র উঠে গিয়ে রুমের দরজায় গিয়ে ড্রয়িং রুমের দিকে তাকায়। দেখে মা সোফায় মাথা হেলিয়ে বসে আছেন, আর ইমা মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাকে দেখে মনে হচ্ছে তিনি আরাম পাচ্ছেন, তাই রুদ্র কিছু না বলে আবারও রুমে চলে আসে। এসে পুনরায় ল্যাপটপে ব্যস্ত হয়ে পড়ে। একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে, কাল পরশুর মাঝেই সাবমিট করতে হবে, অনেক কাজ বাকি। কাজ করতে করতে কফির কাপে চুমুক দিতেই মুখটা কুঁচকে ফেলে। একদম বাজে খেতে হয়েছে, প্রচুর কফি দিয়ে দিয়েছে, সাথে এক গাদা চিনি। বিতৃষ্ণায় রুদ্র মুখ কুঁচকে কফির কাপ সাইডে রেখে দিয়ে নিজের কাজ করতে থাকে। এরই মাঝে ইমা রুমে চলে আসে। এসেই দেখে রুদ্র বসে নিজের কাজ করছে। ইমা চুপচাপ ড্রেসের ব্যাগগুলো হাতে নিয়ে সোফার একপাশে বসে। রিয়াজুল হক ডিউটি থেকে চলে এসেছেন, তাই শ্বশুর তাকে পাঠিয়েছে ড্রেস চেঞ্জ করার জন্য। শ্বশুরের সামনে এমন ড্রেসে থাকা ভালো দেখায় না, আর ইমারও সংকোচ লাগছিল। ইমা ব্যাগ থেকে ড্রেস বের করতে গিয়ে সাথে আরও কিছু জিনিস ফ্লোরে পড়ে যায়। সেই সময় রুদ্রও সেদিকেই তাকায়, তবে সাথে সাথেই মুখ ঘুরিয়ে নেয়। ইমা অস্বস্তি নিয়ে ড্রেস নিয়ে চেঞ্জ করে আসে। ব্যাগে কয়েকটা শাড়ি ছিল আর 3টে থ্রি পিসগুলো বানানো না, তাই ইমা শাড়িই একটা পরে আসে। ইমা ভাবছিল সব কি রুদ্রই কিনে এনেছে নাকি, কারণ এসে তো রুদ্রই তার কাছে ব্যাগগুলো দিয়েছিল। তবে তখন শাশুড়ি ড্রেসের কথা বলতেই বুঝে উনিও সাথে ছিল, হয়তো উনি নিজেই কিনেছে। মেহের তো বলেছিল ওর মা অনেক ভালো, রুমানা আপাকেও নাকি নিজে গিয়ে ড্রেস কিনে দিয়েছিল, তাকেও হয়তো রুমানার মতোই ভেবে কিনে দিয়েছে। তবে ড্রেসগুলো অনেক সুন্দর ছিল। মেহেরের ড্রেসটা সে সোফায় রেখে দেয়, পরে ধুয়ে শুকিয়ে মেহেরকে দিয়ে আসবে। ইমা কফির কাপের দিকে তাকিয়ে দেখে সেটা আগের মতোই দেখতে পাওয়া যায়, হয়তো একটুও খায়নি। তখনই রুদ্র বলে ওঠে, কফি বানাতে পারো না বলনি কেন? বললে যদি মারতেন তাই বলিনি। রুদ্র প্রচণ্ড রকমের চমকে যায়, এই সামান্য বিষয়ে সে মারতে যাবে কেন? আজব মেয়ে তো তুমি, যেটা পারো না সোজাসুজি বলবে, না পারলে মারামারির কি আছে এখানে?
ইমা উত্তর দেয় না। সে সবসময় যা দেখে আসছে সেটাই বলেছে। তার আগের স্বামী তো বাড়িতে থাকতো না, মাঝে মাঝে যখন এসে থাকতো কারণে অকারণে গায়ে হাত তুলত। চাচিকে বলেছিল পুরুষ মানুষের বউয়ের গায়ে হাত তোলা নাকি স্বাভাবিক, সেটাই ইমা বিশ্বাস করে নিয়েছে। ইমাকে চুপ থাকতে দেখে রুদ্র বিরক্ত হয়। মেয়ে মানুষ হয়ে এমন চুপ কিভাবে থাকে? মানছে সে বিয়ের ব্যাপারটা মানতে চায় না, তাই বলে কি একটু কথাও বলা যাবে না? রাতের খাবারের সময় ইমা গিয়ে খাবার সার্ভ করে দেয়। সে জিজ্ঞাসা করেছিল রাতে আবারও রান্না করতে হবে নাকি। তবে দুপদের ভর্তা ভাত ছাড়া কোনো তরকারি রান্না করতে হয়নি। দুপুরের রান্না দিয়েই চলে যাবে। দুপুরে তো আর কম রান্না করেনি সে। রুদ্র খাবারের টেবিলে বসতেই একটু পর রিয়াজুল হকও আসেন। এসে ছেলেকে সামনে দেখে ভ্রু কুঁচকে তাকায়। ছেলেও বাবার দিকে একবার তাকিয়েই অন্যদিকে তাকায়। জানে এখন বাবা তাকে খোঁচা দিয়ে কথা বলবে। হলেও সেটাই। রিয়াজুল হক বউয়ের দিকে তাকিয়ে বলেন, কি গো স্বামীনা, কে না জানি সকালে বলেছিল এ বাসায় আর আসবে না, আসলো কেন? রুদ্র মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু বলে দাও তুমি, আমি শুধু তোমার কথায় এসেছি, নয়তো আসতাম না, কালকে আবার চলে যাব। স্বামীনা বলে দাও তুমি, সেই সুযোগ পাবে না সে, আরও কাজ আছে ওর, এখন কোথাও যাওয়া হবে না ওর। রুদ্র মুখ বাঁকিয়ে খেতে বসে। ইমা এসে খাবার সার্ভ করে দিতে থাকে। রুমানা বলেছে আজ নাকি তাকেই খাবার সার্ভ করতে হবে, বাড়ির বউ তো সে। তবে সবার প্লেটে খাবার দিতে রিয়াজুল হক ইমাকেও সবার সাথে খেতে বসতে বলেন। ওনার একপাশে রুদ্র বসা ছিল আর অপর পাশে শামিনা বেগম আর মেহের। জায়গা বলতে রুদ্রর পাশেই। ইমা সংকোচ নিয়ে সেখানে বসে। সকালে তো এমন পরিস্থিতি হয়নি, তবে দেখা যায় তার বসাতে কেউ কিছুই বলেনি। রুদ্র কিংবা শামিনা বেগম নিজেদের মতোই খাবার খাচ্ছিল। আজ তার হাতের খাবার খেয়ে রিয়াজুল হক আর মেহের অনেক প্রশংসা করে। এতে ইমা একটু খুশি হয়। তবে শাশুড়ি কিংবা স্বামীর মুখ অফ দেখে চুপ থাকে, যদিও সে আশাও করেনি তাদের প্রশংসার। ইমা এখনও বুঝতে পারছে না তাকে সবাই মেনেছে নাকি। খারাপ ব্যবহারও করছে না, আবার ভালো ব্যবহারও করছে না, কেমন যেন অন্যরকম তারা মা ছেলে। খাবার শেষে রিয়াজুল হক জানান যেহেতু তাদের বিয়েটা হয়েছে তাই বিয়ের পরবর্তী বৌভাগটাও পালন করতে। শামিনা বেগম একদম নিশ্চুপ থাকেন, তবে রুদ্র গর্জে ওঠে, বাবা এভাবে আমায় ফোর্স করতে পারো না তুমি, বিয়েটা করতে বলেছ করেছি, বাকি সবের কি দরকার? দরকার আছে, তাছাড়া ইমার জিনিসপত্র সব আনা হয়নি, ওর এসএসসির রেজাল্টটাও জানতে হবে, ওকে পড়াশুনো করাবো আমি। তো তুমি গিয়ে একদিন জেনে আসো, আমি আর ওখানে যেতে পারবো না। পড়াশুনো করাবে তুমি, তো আমাকে বলছো কেন? যেতে তোমাকে হবেই, যদিও বউয়ের সব দায়িত্ব স্বামীর কাঁধে থাকে, আর আমার ছেলে মাশাল্লাহ এখনও আমার কাঁধেই বসে খাচ্ছে। রুদ্রের গায়ে লাগে কথাটা, তাই সেও তর্ক করে বলে, তো কি আমি এখনই বিয়ে করতে চেয়েছিলাম নাকি? আগে মনে ছিল না তোমার ছেলে এখনও স্টুডেন্ট? আমার হাতে অন্য ওয়ে থাকলে তোমাকে অন্তত এখানে ঢুকাতাম না। চেনো না জানো না একটা মেয়েকে ধরে বেঁধে আমার ঘাড়ে বসিয়ে দিলে, তাও কিনা এমন একজন যার আগেও একবার বিয়ে হয়েছে। সবাইকে জানানোর মতো কোনো ওয়ে রাখোনি তুমি। ইমা মাত্রই থালা বাসন ধুয়ে এসে ড্রয়িং রুমে দাঁড়িয়েছে। যদিও তাকে এসব কাজ করতে বলা হয়নি, তাও সে অভ্যাস কতভাবে করেছে। তখনই রুদ্রল কথাগুলো শুনতে পায়। এতে সে থমকে গিয়ে মাথা নিচু করে রাখে। তখনই আবার রিয়াজুল হকের কথাও শুনতে পায়। তিনি ছেলের সাথে তর্ক করে বলছেন, ইমার বাবা কে, কি করেছিল, কেন ইমাকে নিজের কাছে রেখেছি, এসব জানতে পারলে নিজেরাও ওকে মাথায় নিয়েই ঘুরতে। রুদ্র অবাক হয়, সাথে সামিনা বেগমও। তাই পাল্টা জিজ্ঞাসা করেন, কে ইমার বাবা, কি করেছেন উনি? হুহু, এখনই বলবো না তো, তাহলে তোমরা মা ছেলে পরে ওর উপর করুণা করে বাসায় রাখতে। ও কি করুণার পাত্রী? না, ও এখন এই বাড়ির বউ। আশা করি সেই যোগ্য সম্মানটা সেই বাড়িতে পাবে। আর অতীত কম বেশি সবারই থাকে, ওসব মনে রাখলে জীবন চলবে না, বরং সেই অতীতটাকে ভুলে ভবিষ্যতের দিকেই ফোকাস করা উচিত। বলেই তিনি সোজা নিজেদের রুমে চলে যান। কাউকে আর কেন প্রশ্ন করার সুযোগ দেন না। সামিনা বেগম ছেলেকে রুমে যেতে বলে স্বামীর পিছু যায়। তবে এর মাঝে কেউ ইমাকে খেয়াল করে না। ইমা নিজেও ভাবছে কি এমন করেছে তার বাবা যে ওর শ্বশুর ওকে এতটা স্নেহ করছে। ইমা তো শুধু ওনাকে চাচার পরিচিত বলেই জানত, বাবার সাথেও সম্পর্ক ছিল বলে জানা ছিল না। রুদ্র পিছু না তাকিয়েই রুমানাকে ডেকে তাকে এক কাপ কফি দিতে বলে চলে যায়। ইমা বোঝে তার কফি ভালো হয়নি বলে তাকে বলল না। তবে রুমানা কফি বানালে সেটা সে নিজের সাথে করে নিয়েই রুমে যায়। রুমে গিয়ে রুদ্রকে কফি দিলে সে তাকে দেখে বলে, তুমি কেন, তোমাকে বলেছি আমি? রুমানা আপাই বানাইছে, আমি শুধু আনছি। রুদ্র কিছু না বলে কফিটা নিয়ে নেয়। ইমা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে। তবে রুদ্রকে কিছু না বলতে দেখে সে চুপিসারে বারান্দায় গিয়ে বসে। এই জায়গাটাও বেশ বড় জায়গা, অনায়াসে তার স্থান হয়ে যাবে। আর যেহেতু গরমকাল তাই তেমন অসুবিধা হবে না। রুদ্র ল্যাপটপে একদম ব্যস্ত হয়ে পড়েছিল।
বন্ধুরা মিলে গ্রুপ প্রেজেন্টেশন তৈরি করছিল, তাই বেশ মনোযোগ দিয়ে কাজ করছিল। এর মাঝে তার পাশে কে আছে কে নেই খেয়াল করেনি। বেশ অনেকটা সময় লাগিয়ে কাজ শেষ করে। এর মাঝে ইমার কথা তার মাথাতেই ছিল না। কাজ শেষ করে আশেপাশে তাকিয়ে ইমাকে না দেখতে পেয়ে বিছানা থেকে ওঠে। কি মনে করে বারান্দায় গিয়ে দেখে মেয়ে ফ্লোরে বসে ঘুমাচ্ছে। এ তো মহাঝামেলা। একবার ভাবছিল এভাবেই রেখে যাবে, পরে আবার বাবার কথা মাথায় আসতেই ইমাকে ডাকতে থাকে। ইমা ঘুম ঘুম চোখে সামনে তাকিয়ে অন্ধকারে আবছা কোনো পুরুষ মানুষের অবয়ব দেখেই চিল্লিয়ে ওঠে। দু হাতে মুখ ঢেকে অস্পষ্ট ভাষায় বলতে থাকে, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, কাছে আসবে না, দূরে যাও। রুদ্র তো হতভম্ব হয়ে যায়। এভাবে চিৎকার শুনলে সবাই খারাপ ভাববে, তাই ইমাকে থামাতে মুখ চেপে ধরে থামাতে গেলে আরও হিতে বিপরীত হয়ে যায়। ইমা আচমকা অজ্ঞান হয়ে রুদ্রর উপর ঢলে পড়ে। রুদ্র নিজেও ভয় পেয়ে যায়। এসব ব্যাপার তো তার জন্যেও নতুন। সেই ইমাকে এক হাতে আগলে ধরে অপর হাতে গালে মৃদু চাপড় দিয়ে ডাকতে থাকে, তবে ইমার কোনো সাড়া শব্দ পায় না। রুদ্র ভয় পেয়ে তাড়াতাড়ি করে ইমাকে পাজা কোলে তুলে রুমে নিয়ে আসে। তারপর কোনো কিছু না ভেবেই দ্রুত মাকে ডেকে আনে। রিয়াজুল হক ততক্ষণে ঘুমিয়ে গেছেন। সামিনা বেগমও প্রায় ঘুমিয়ে গিয়েছিলেন, ছেলের ডাকে উঠে এসেছেন। তিনি এসে ইমাকে অচেতন দেখে ছেলেকে কারণ জিজ্ঞাসা করে। রুদ্র সব বলতেই তিনি পানির ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মাঝেই ইমার জ্ঞান ফিরতেই সে ভয়ে সামিনা বেগমের হাতে খামচে ধরে। এতে তিনি একটু ব্যথা পেলে আলগোছে হাত সরিয়ে নেন। তারপর ভ্রু কুঁচকে বলেন, এই মেয়ে, সমস্যা কি? অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? ইমার হুঁশ ফিরতেই সে সামনে ওদের দেখে বুঝতে পারে সে ভুল বুঝেছে। হয়তো পুরনো কোনো স্মৃতি ফিরে এসেছিল। সে ধীরে ধীরে উঠে দেখে সে রুদ্রের বিছানায় শুয়ে আছে। সে তো বারান্দায় ফ্লোরে ছিল, তবে কি রুদ্রই এখানে এনেছে? এরই মাঝে আবারও সামিনা বেগম বলেন, এই মেয়ে, কথা বলছো না কেন? কি হয়েছিল তোমার? খারাপ স্বপ্ন দেখছিলাম মনে হয়। তাই বলে অজ্ঞান হয়ে যেতে হবে? কি এমন দেখেছ? ইমা সেসব না বলে শুধু বলে, আমি ঠিক আছি এখন, আপনি চিন্তা কইরেন না। টেনশন দিয়ে আমার টেনশন করতে না করেছে। তারপর ছেলের দিকে তাকিয়ে বলে, রাতে আবারও কিছু হলে ডেকি সামায়। তুমি ঘুমাও গিয়ে, টেনশন করে নিজের শরীর খারাপ করিও না, আমি আছি এখন। তো তখন ডেকে এনেছিলি কেন? নিজেই সামলে নিতি। রুদ্র কাচুমাচু করে বলে, আমিও তো ভয় পেয়ে গিয়েছিলাম। প্রথম এমন কাউকে দেখলাম দুঃস্বপ্ন দেখে সজাগ হয়ে আবার ভয়ে অজ্ঞান হয়ে যেতে। ইমার দিকে আর চোখে তাকিয়ে দেখে সে মাথা নিচু করে বসে আছে। সামিনা বেগম চলে যেতেই রুদ্র বলে, এই সত্যি করে বলো তো, কি হয়েছিল? তুমি কোনো স্বপ্ন দেখোনি, আমায় দেখে চিৎকার করেছিলে কেন? কালকে থেকে তোমার ধারের কাছেও যাইনি আমি, তবুও আমায় কেন দোষী বানাচ্ছ তুমি? ইমা নিজের কথাকে বিশ্বাস করাতে মৃদু স্বরে বলে, সত্যি স্বপ্ন। একদম চুপ, মিথ্যা বলার জায়গা পাও না তুমি। ইমা চুপ হয়ে যায়। সে আবার উঠে বারান্দার দিকে যেতে নিলে রুদ্র আবারও ধমক দেয়, ওদিকে কোথায় যাচ্ছ তুমি? ওইখানে চুপচাপ বিছানায় শোবে, তোমার জন্য আমি দৌড়াদৌড়ি করতে পারবো না, যন্ত্রণা একটা। বলেই নিজে গিয়ে বিছানা একপাশে শুয়ে পড়ে, আর ইমা নিজেও একপাশে চুপচাপ গুটিসুটি করে শোয়ে। ঈদের মা ছেলেকে ইমা বুঝতেই পারছে না, এমন কেন এরা, বিশেষ করে রুদ্র। ওকে দেখে মনে হয় যেন ওকে সহ্যই করতে পারছে না, আবার খারাপও করছে না, আর না গায়ে হাত তুলছে। তবে কি চাচির কথা ঠিক না? সব স্বামীরা কি তবে গায়ে হাত তোলে না? নাকি ওকে ওয়াইফ হিসেবে মানতে পারেনি বলে রুদ্র স্বামীর মতো বিহেভ করছে না? ইমা যেন এখানে এসে নতুন ধরনের মানুষ দেখছে, যেন এক নতুন জীবনে পা দিল। চলবে।